লাস্ট ক্লাস পর্যন্ত আমরা শুধুমাত্র ক্যাপাসিটর সম্বন্ধে জানছিলাম, আর ওই 3-4 টাইপস এর ম্যাথ দেখছিলাম। আজকে ক্যাপাসিটরের আরেকটা টাইপস এর ম্যাথ আছে, সেটা হলো যে সার্কিটে কিভাবে ইউজ হয় এবং কিভাবে ক্যাপাসিটর এনার্জি বের করতে হয়। প্লাস আমরা আজকে ইন্ডাক্টর সম্বন্ধে জানবো। ক্যাপাসিটর সম্বন্ধে যেহেতু আমরা জানছি এবং এর ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন দেখছি, তো ইন্ডাক্টর সম্বন্ধে আমি জাস্ট সামারি আকারে ব্রিফ করবো। ইকুয়েশন দেখায় ওই কিরকম কোশ্চেন আসতে পারে এই রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেমে চলে যাবে। মোটামুটি প্যাটার্ন ক্যাপাসিটরে যা করছে মোটামুটি একই। আমি যদি এখন শুরু করি। স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলেন। স্যার আপনি প্র্যাকটিস প্রবলেম 6.4 করতে বলছিলেন, ওইটা একটু প্রবলেম আছে স্যার। 6.4 কি প্রবলেম? স্যার ওইখানে দুইটা টাইম দেওয়া আছে, 2 সেকেন্ড আর হচ্ছে 5 সেকেন্ড, কিন্তু স্যার আমরা কোনটার জন্য করব এটা বুঝতেছি না। 2 সেকেন্ড আর 5 সেকেন্ডের জন্য ভোল্টেজ অ্যাক্রস ইট এন্ড সেকেন্ড। এটা তো 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে এত আছে। দুইটার জন্য বের করবেন, দুইটার জন্য তো দুইটা আলাদা আলাদা অ্যান্সার দেওয়াই আছে। 100 মিলিভোল্ট আর 400 মিলিভোল্ট দেওয়াই আছে, দুইটা আলাদা আলাদা অ্যান্সার। স্যার কিন্তু আমরা তো 6 আর 100 এই দুইটা মানে 2 আর 6 এই দুইটা পয়েন্টের জন্য করছি, কিন্তু স্যার 2 আর 5 এর জন্য করলে তো অ্যান্সার মিলতেছে না। কেন মিলতেছে না? 6 আচ্ছা দেখেন তো, 2 থেকে 2 এর জন্য মানে কেন একটু মিলার কথা, তো না মিলার তো কিছু দেখি না। স্যার আপনি যদি একটু বলে দিতেন ভালো হইতো। আপনার ইকুয়েশনটা কি আসছে আপনি কি দেখাতে পারবেন আমাকে? আচ্ছা আমি এটা করে আপলোড দিলে কি সমস্যা আছে? করে আপলোড দিই তাহলে? জি স্যার তাইলেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি 6.8 একটু দেখাই রাখি। আচ্ছা এটা আমি করে আপলোড দিয়ে দেব ক্লাস শেষে। ওকে স্যার। তো 6.5 এক্সাম্পলে যাচ্ছি। তো 6.5 এর এক্সাম্পল যেটা আছে একটু দেখাই আমি। তো 6.5 আচ্ছা এই হলো 6.5 এর एग्जांपल, ঠিক আছে। তো এই সার্কিটটা বেসিক্যালি করেই দেওয়া আছে, তো আমি এটা করাতে চাচ্ছি না, আমি প্র্যাকটিস প্রবলেম 6.5 এ দেখাই। তো বেসিক্যালি এখানে এই কোশ্চেন দুটো একই রকম, সার্কিট ডিফারেন্ট। এখানে যেটা বলছে আপনাকে এরকম একটা সার্কিট দেওয়া আছে, আপনাকে এই সার্কিটটা দেওয়া আছে, আর কিছু বলে নাই। বলছে প্রতিটা ক্যাপাসিটর কি পরিমাণ এনার্জি স্টোর করতেছে, মানে কি পরিমাণ এনার্জি তারা স্টোর করবে তাদের ভ্যালু বের করতে বলছে এইটা। আর এক্সটার্নাল যদি কারেন্ট বা ভোল্টেজ বের করতে বলে সেটা তো এমনি পারবেন যদি আপনি এই এনার্জি গুলো বের করতে পারেন। তো দেখি আমি এই एग्जांपल ঠিক एग्जांपल এটা বলছে যে আন্ডার দ্য ডিসি কন্ডিশন ফাইন্ড দ্য এনার্জি স্টোর ইন দ্য ক্যাপাসিটর। সো ক্যাপাসিটরের মধ্যে কি কি এনার্জি স্টোর হয়েছে সেগুলো বের করতে হবে। তো আমি এখন এই ম্যাথটা বেসিক্যালি দেখাবো প্র্যাকটিস প্রবলেম, আর এটা দেখালে ওটাও কভার হবে আশা করি। আচ্ছা তো আপনার এখানে সার্কিটের চেহারা ছিল হলো এরকম। সার্কিটের চেহারা ছিল হলো এরকম, এখানে একটা ভোল্টেজ সোর্স ছিল, এরপরে এখানে একটা রেজিস্টর ছিল, আর এখানে একটা ক্যাপাসিটর ছিল। এই ক্যাপাসিটরের মান হলো 20। ক্যাপাসিটরের ভ্যালু হলো 20 মাইক্রোফ্যারাড। দেন এখানে আরেকটা ক্যাপাসিটর ভাবে যুক্ত করা আছে, এটার ভ্যালু হলো 30 মাইক্রোফ্যারাড। আর এখানে রেজিস্টার আছে, রেজিস্টারের ভ্যালু হলো 6 কিলো ওহম। আর এখানে একটা রেজিস্টার দেওয়া আছে, এটা রেজিস্টারের মান হলো 3 কিলো ওহম। ব্যাটারির মান হলো 50 ভোল্ট। তো ভালো কথা, আমার এখানে দেওয়া আছে বলছে এই যে দুইটা ক্যাপাসিটর আছে, একটা হলো 30 মাইক্রোফ্যারাড আর একটা হলো 20 মাইক্রোফ্যারাড, এদের এনার্জি বের করতে বলছে। তো এদের এনার্জি, একটা ক্যাপাসিটর যখন কি পরিমাণ এনার্জি স্টোর করবে সেটা বের করার জন্য আমরা কি ফর্মুলা ইউজ করি? W ইকুয়াল টু হাফ অফ সিভি স্কয়ার। তো যখন আমি এই 30 মাইক্রোফ্যারাড ইউজ করব তখন 30 এখানে ইউজ করব, এবং এই ক্যাপাসিটর 30 ক্যাপাসিটর যেটা আছে 30 মাইক্রোফ্যারাড, এইটার
অ্যাক্রসের যে পরিমাণ ভোল্টেজ আছে সেটা আমাকে এখানে বসাইতে হবে। অনুরূপভাবে 20 মাইক্রোফ্যারাডের ক্ষেত্রে সেম রুল। তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে এই আমাকে তো বেসিক্যালি ইয়াগুলো দেওয়া আছে, কি বলে ক্যাপাসিট্যান্সের মান দেওয়া আছে। তাহলে হাফ সিভি স্কয়ারে যেটা দেওয়া নাই, ভোল্টেজের মানটা দেওয়া নাই, তাদের অ্যাক্রসে কি পরিমাণ ভোল্টেজ সেটা দেওয়া নাই। তো আমি ফার্স্টে করব কি, যেহেতু আমরা জানি আন্ডার ডিসি কন্ডিশনে এগুলো ওপেন সার্কিটের মতো কাজ করে, তাহলে এগুলোকে ওপেন সার্কিটের মতো যদি বানাইতে চাই তাহলে সার্কিটটাকে রিড্র করতে হবে। রিড্র করলে এরকম দাঁড়ায়, এই যে আমি ওপেন সার্কিট করে দিলাম। এটা 3K, এটা 6K, এটা হলো 1K, এটা হলো 50 ভোল্ট। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে যখন ওপেন সার্কিট করছি তখন কি দেখেন সার্কিটটা ছোট হয়ে গেছে, মানে এই দেখেন সার্কিটটা ছোট হয়ে গেছে। এই তিনটা, এই 1 কিলো ওহম, 3 কিলো ওহম আর 6 কিলো ওহম তারা সিরিজে চলে গেছে। তাহলে আমি যদি এখন এটার মধ্যে দিয়ে কারেন্টের হিসাবটা করি যে আমাদের এই মধ্যে দিয়ে এই কারেন্টটা যাবে, এই কারেন্টটা তাহলে কোন পাথ অবলম্বন করবে, দেখেন আমি একটু এইখান থেকে কারেন্ট শুরু করবে, এখান থেকে যাবে, এটা ওপেন পাথ দিয়ে তো কারেন্ট যেতে পারবে না, এইভাবে যাবে, এভাবে যাবে। তো কারেন্ট যেহেতু ভাঙতেছে না, সবগুলো আমার সিরিজে আছে, তাহলে আমি যদি এই আই এর মানটা বের করতে চাই তাহলে আই এর মান কত হবে, আই ইকুয়াল টু ভি বাই আর ইকুইভ্যালেন্ট। এখানে আর ইকুইভ্যালেন্ট কত, সবগুলাই সিরিজে আছে, তাহলে ভি এর মান হলো 50 আর সিরিজে আছে কি 1 প্লাস 3 প্লাস 9 কত হয় 50/10, এটা 6 হবে, ঠিক আছে। 10 ইকুয়াল টু 5 মিলি অ্যাম্পিয়ার আসে, ঠিক আছে। এটা হলো 5 মিলি অ্যাম্পিয়ার আসে কারেন্টের মান। ভি বাই আর, ঠিক আছে, 5 মিলি অ্যাম্পিয়ার আছে প্রত্যেকটা কারেন্টের মান। এখন আপনার কি বলছে, এই যে যে জায়গাগুলো ক্যাপাসিটর ছিল সেই জায়গাগুলোয় ভোল্টেজের মান বের করতে বলছে। তো আপনি কারেন্টের মান পেয়ে গেছেন যে এই 3K এর রেজিস্টারের মধ্যে তো 5 মিলি অ্যাম্পিয়ার যাচ্ছে, 6 কিলো ওহম রেজিস্টারের মধ্যে তো 5 মিলি অ্যাম্পিয়ার যাচ্ছে। তো আপনি এখন ভোল্টেজটা ইজিলি বের করতে পারবেন। সাপোজ আমি একটু নাম দেই, যেটা নাম দিলাম আমি এবি, এটা নাম দিলাম সিবি। আপনি যদি এবি ভোল্টেজ বের করতে চান তাহলে কি করতে হবে, এবি ভোল্টেজ বের করার জন্য কি করতে হবে, এই 3K মানে রেজিস্টার ইনটু কারেন্ট, এই রেজিস্টার কত 3K কিলো ওহম, আর এই 3K এর মধ্যে কারেন্ট যাচ্ছে কে, একটু আগে সলভ করলাম 5 মিলি অ্যাম্পিয়ার, সবগুলোর মধ্যে কারেন্ট যাচ্ছে 5 মিলি অ্যাম্পিয়ার ইনটু 5 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আপনার ভোল্টেজের মান কত দাঁড়াইতেছে, ভোল্টেজের মান দাঁড়াইতেছে 3 5 15 ভোল্ট, ঠিক আছে। ভি এবি এর মান দাঁড়াইতেছে হলো 15 ভোল্ট। তাহলে আপনি এখন এই এবি এর মধ্যে কোন ক্যাপাসিটরটা ছিল, এই 30 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরটা ছিল। তাহলে আপনি এখন এটা এনার্জি বের করেন, হাফ অফ 30 × 10⁻⁶ ভি স্কয়ার 15 স্কয়ার। ক্যালকুলেটর হিসাব করেন কত আসে দেখি, 0.5 × 30⁻⁶ × 15 স্কয়ার, এটা আসছে 3.375 × 10⁻³ আপনাদের অ্যানসার দাও আছে কত মিলি এনার্জির মান তো জুলে, তো এটা তো বেসিক্যালি জুলে আসছে, ঠিক আছে, এটা পুরোটা জুলে আসছে। তাহলে এই যে এটাকে যদি আমি সরাই নেই তাহলে এটাকে লেখা যায় 3.375 মিলি জুল, জুলে আসছে মিলি জুলে কনভার্ট করে দিচ্ছি। যাই হোক, এটাও অ্যানসার ওটাও অ্যানসার। আপনি একটা মোটামুটি কনভার্ট করতে পারছেন, একটা এনার্জি বের করতে পারছেন এবি এর এগেইনস্টে, মানে এই 30 মাইক্রোফ্যারাডের এগেইনস্টে যে এনার্জিটা সেটা বের করতে পারছেন। এখন বিসি যেটা মানে এই যে বি আর সি এর যে মধ্যে যে ক্যাপাসিটর ছিল 20 মাইক্রোফ্যারাড, সেটার এনার্জিটা আপনাকে বের করতে হবে। কিভাবে বের করবেন, ওই সেম ওয়ে আপনাকে আগে ভোল্টেজ বের করতে হবে। কারেন্ট তো জানেন এটার মধ্যে কি কারেন্ট যাচ্ছে, ওই সেম কারেন্টে যাচ্ছে, যেহেতু কারেন্ট ভাঙতেছে না তো আপনার কারেন্ট আলাদা করে সলভ করার দরকার নেই। আপনার এখন বের করতে হবে বি আর সি এর মধ্যে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়েছে, বি সি। তো এই জিনিসটা আপনি কেভিএল কেসিএল তো বের করতে পারেন, আবার আপনার কমন সেন্স তো বের করতে পারেন। কি কমন সেন্স, দেখেন তো এই 3 কিলো ওহম আর 6 কিলো ওহম একসাথে সিরিজে হয়ে তারা একসাথে বিসি এর সাথে প্যারালালে আছে, ঠিক আছে। তাহলে আপনি ডাইরেক্ট বলতে পারেন এটা আইআর যদি বলেন তাহলে আই ইনটু এই 6 কিলো ওহম প্লাস 3 কিলো ওহম সিরিজে যেটা আছে তারা এই বিসি এর এগেইনস্টে ভোল্টেজটা দিবে।
মানে এই দুটাকে যদি ইকুইভ্যালেন্ট করেন তাহলে যোগ করলে তো 9 আসে, এবং এই 9টাই বিসির সাথে প্যারালালে আছে। মনে করেন এই জিনিসটা নাই, এই জিনিসটা ওপেন, তো এই জিনিসটা একটু চোখে বাধা দিচ্ছে। এই দেখেন এখন ভালো মতো ক্লিয়ার দেখা যাচ্ছে। অথবা আপনি কেবিএল চালাতে পারেন, আয়ের মান তো জানেনই আপনি, আয়ের মান হলো এখানে 5 মিলি অ্যাম্পিয়ার, এটা করলে ভি অফ বিসি চলে আসবে। অথবা আপনি কেবিএল চালান, আপনি ভি অফ বিসি বের করতে চাচ্ছেন, ভি অফ বিসি বের করতে চাচ্ছেন, কেবিএল চালান, কেবিএল চালায় দেখেন কত আসে, মাইনাস প্লাস ভি অফ বিসি প্লাস 3 ইন্টু আই প্লাস 6 ইন্টু আই ইকুয়াল টু 0। এটা সিবি করতে হবে, নাহলে মাইনাস আসবে, সমস্যা নাই, প্লাস মাইনাস আপনার যদি ভ্যালু মাইনাস আছে প্লাস নিয়ে কাজ করবেন। আমি এটা প্লাস যেটা মাইনাস, তাহলে এটা বেসিক্যালি মাইনাস বিসি আসে। তো বিসি ভি অফ বিসি ইকুয়াল টু আই কমন নিয়ে লেখা যায় 3 প্লাস 6, এই সেম জিনিসই আসছে, দেখেন সেম জিনিসই আসছে। তাহলে আপনি এখানে একটা মান বসান, 5 ইন্টু 9 45 ভোল্ট আসে, ঠিক আছে, 45 ভোল্ট না 5 নং 45, হ্যাঁ 45 ভোল্টের মতো আসে। তো বেসিক্যালি এটা দিয়ে এখন আপনি হাফ সিভি স্কয়ার দিয়ে কাজে লাগালে আপনার ম্যাথ শেষ। আপনি এখানে ভোল্টেজ পেয়ে গেছেন, বাকিটা হলো সি এর মানটা দেওয়া আছে 20 মাইক্রোফ্যারাড, আপনি হাফ সিভি স্কয়ার দিয়ে ইউজ করলে আপনার কাজ শেষ। স্যার 3 আর 6 কি প্যারালাল না সিরিজ আছে স্যার? হ্যাঁ 3 আর 6 টা প্যারালাল না সিরিজে স্যার? সিরিজে 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 দেখেন জি এখানে স্যার। কারেন্ট ভাঙে স্যার না, আপনি প্যারালাল বলছিলেন তো স্যার, সেজন্যই আর কি। প্যারালাল আছে এইভাবে, এই যে দেখেন প্যারালাল বলছি কেন, এই 3 আর 6 আছে সিরিজে, এই দুটো একসাথে করার পর কি বিসি বি এই যে এই প্রান্তের সাথে প্যারালাল আছে না, এই দুটাকে যোগ করেন, সিরিজ আছে যেহেতু যোগ করলে কত হয় 9। এই 9 কিলোওয়াটটা আছে হলো এই বিসি এর সাথে, বি আর সি এর যে পয়েন্ট আমি ধরছি যে এই দুটার এগেইনস্টে ভোল্টেজ বের করব, এদের সাথে প্যারালালে আছে। জি স্যার বুঝছি স্যার। ঠিক আছে, এই কথাটা বলতেছি। যাই হোক, এভাবে জি স্যার আপনাকে বুঝছি স্যার। যদি আপনাকে এনার্জি বের করতে বলে, আপনার কাজ হলো হাফ সিভি স্কয়ারে, এই হাফ সিভি স্কয়ারে খালি ভিটাই হলো অজানা। তো ভিটা এই ভোল্টেজের কারেন্ট বের করার জন্য তো আমরা এতদিন সোর্স ট্রান্সফরমেশন, নোডাল অ্যানালাইসিস সব ধরনের কাজ করে আসছি। আপনার জাস্ট কাজ হলে ভোল্টেজটা যার এগেইনস্টে যে ভোল্টেজ বা কারেন্ট বের করতে মনে হয় সেটা করবেন, করে ওই এনার্জি বের করার ফর্মুলা ইউজ করলে আপনার কাঙ্ক্ষিত এনার্জি দিয়ে দিবে। দেখেন আমি এই যে এটা 45 নিচ্ছি, তো এই 45 থেকে আপনি যদি হিসাব করেন, এনার্জি হিসাব করেন, তাহলে আপনার রেজাল্ট আসছে চলে এরকম। হাফ সিভি স্কয়ার যদি মান বসান, সি এর মান তো 20 মাইক্রোফ্যারাড, আর এই যে এটা তো 45 ভোল্ট, হিসাব করলে এটা আসে হলো 0.02025 জুল। এটাকে যদি আপনি মিলি জুলে নেন তাহলে 2.02 এরকম মিলি জুল আসে, হ্যাঁ না 20 পয়েন্ট সামথিং মিলি জুল আসে, 20.25 মিলি জুল আসে, ঠিক আছে। যাই হোক, জুলে রাখেন বা মিলি জুলে রাখেন সেটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে যে ওই ডিজিট গুলো মিললে আপনার ম্যাথ হয়েছে, ম্যাথের রুলস গুলো ফলো করতে হবে। এই হলো মোটামুটি এই ম্যাথের রুলস। এখন এই যে এটা যে আমরা দেখলাম যে ক্যাপাসিটরটা বেসিক্যালি আমাদের ওপেন সার্কিটের মতো ডিসিতে কাজ করে, এবং সেটা একটা প্র্যাকটিক্যাল ম্যাথ দেখলাম। এখন আমরা ইন্ডাক্টরে চলে যাই। ইন্ডাক্টরে আমি ডিরেক্ট ফর্মুলা দিয়ে ব্যাখ্যা করা শুরু করবো যে এটার মিনিং কি, কোনটা মানে কি বোঝায়, এবং ওইটা দিয়েও ক্যাপাসিটর আর ইন্ডাক্টর দিয়েও কিছু মিক্স ম্যাথ আছে। তার আগে আমি যে জিনিসটা একটু বলতে চাই যে, আচ্ছা ক্যাপাসিটর দিয়ে শুরু করি। ক্যাপাসিটরে এই ইন্ডাক্টর দিয়ে শুরু, ইন্ডাক্টরের ক্ষেত্রে ইন্ডাক্টরের ক্ষেত্রে যে ফর্মুলাটা দেওয়া, যেমন এখানে দেওয়া হয়েছিল আইসি ইকুয়াল টু, ক্যাপাসিটরের মধ্যে কারেন্ট ছিল ইকুয়াল টু আইসি ইকুয়াল টু সি ডিবি বাই ডিটি। এখান থেকে আমরা অনেক কিছু অ্যানালাইসিস করছিলাম। তো তেমনি ভাবে ইন্ডাক্টরের ক্ষেত্রে ব্যাপারটা যেটা আসে, একটা ইন্ডাক্টরের মধ্যে যদি আপনি কারেন্ট ফ্লো করে, ইন্ডাক্টরের মধ্যে যদি কারেন্ট ফ্লো করে এবং কারেন্টটা যদি টাইমের সাপেক্ষে ভ্যারি করে, তাহলে এই কয়েলটা এনার্জাইজ হয়, ঠিক আছে। কয়েলটা ওই মনে করেন চার্জারের মতো চার্জ হতে থাকে। তো এনার্জাইজ হলে এই কয়েলের ভিতরে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ভোল্টেজ তৈরি হয়, যেটাকে আমরা ইএমএফ বলতেছি, বা এটা বেসিক্যালি ফ্যারাডের ল অনুসারে ভোল্টেজ ইনডিউসড হয়, ঠিক আছে। ইন্ডাকশন প্রসেস, এটাকে বলা হচ্ছে ইন্ডাকশন প্রসেসের মাধ্যমে ভোল্টেজটা ইনডিউস হয়েছে। এই ভোল্টেজের আমি যদি এখানে ই লিখি, তাহলে ই এর ডেফিনেশনটা এভাবে দেওয়া হয়, এল ডি আই
টি বাই ডিটি, এল ডিআই বাই ডিটি। ঠিক আছে, এই যে ভোল্টেজটা ক্যাপাসিটর এগেইনস্ট যে ভোল্টেজটা বা এই কয়েলে যে ভোল্টেজটা ইনডিউস হতেছে সেটার ভ্যালু হলো এল ডিআই বাই ডিটি। এখন এখানে তো আমি লিখছি যে আই অফ টি মানে কারেন্ট আমার টাইমের সাপেক্ষে ভেরি করবে। যদি ভেরি না করে তাহলে কি ঘটনা ঘটবে? যদি ভেরি না করে মানে এটা যদি আমার কনস্ট্যান্ট থাকে তাহলে ডিআই বাই ডিটি আমার জিরো। তো ডিআই বাই ডিটি জিরো মানে কি? মান বসালে কি হয়? ভোল্টেজের মানও জিরো। তো ভোল্টেজের মান কখন জিরো হয়? একটা সার্কিটে ভোল্টেজের মান কখন জিরো হয়? যখন সেটা শর্ট সার্কিট হয়ে যায়। তো আমার ডিআই বাই ডিটি সেটা একমাত্র পাওয়া যায় কোথায়? ডিসি সার্কিটে। এবং ডিসি সার্কিটে দেখতেছি আমার ভোল্টেজের মান জিরো দিচ্ছে এবং ভোল্টেজের মান কখন জিরো রিপ্রেজেন্টেশন কি? শর্ট সার্কিট। তার মানে আমার ডিসিতে ইন্ডাক্টরটা শর্ট সার্কিটের মতো আচরণ করবে, ইন্ডাক্টরটা শর্ট সার্কিটের মতো আচরণ করবে। আর যদি কারেন্ট ভ্যারি করে তাহলে এখানে একটা ইএমএফ ইনডিউস হবে, যে একটা ভোল্টেজ আমরা পাবো যেটাকে বলা হচ্ছে ইনডিউসড ভোল্টেজ। যাই হোক, আমরা যে এখন পর্যন্ত ডিসিতেই আছি, তো সেই হিসাবে আমরা দেখলাম যে যদি ডিআই বাই ডিটি জিরো হয় বা কারেন্টটা কনস্ট্যান্ট থাকে তাহলে আমি আমার সহজ কথা বলতে ডিসিতে আমি ইন্ডাক্টরটা শর্ট সার্কিটের মতো আচরণ করবো, যেখানে ক্যাপাসিটর দেখছিলাম ওপেন সার্কিটের মতো আচরণ করে। তো নেক্সট যে কাজটা সেটা হলো যে ওই আবার আগের মতো জিনিস, যে আমি ডিআই বাই ডিটি যদি এটা যদি গ্রাফটা আঁকি, স্লোপটা আঁকার চেষ্টা করি এই বরাবর টি এই বরাবর আই, তো ডিআই বাই ডিটি কখনো মানে আনডিফাইন্ড হওয়া যাবে না। আনডিফাইন্ড এই যে ক্যালকুলেটর যদি বসায় tan 90 হওয়া যাবে না বা tan 90 ডিগ্রি হওয়া যাবে না, অথবা ইনফাইনাইট হওয়া যাবে না। যদি আনডিফাইন্ড হয় তাহলে তো এই যে ইনডিউস ভোল্টেজটাও আনডিফাইন্ড হইতে হবে, হয়ে যাবে। তো যেহেতু হইতে পারবে না, মানে ডি আই বাই ডিটি এটা আনডিফাইন্ড হইতে পারবে না। তা আনডিফাইন্ড হইতে পারবে না মানে কি? এটার কোনো খাড়া ট্রানজিশন হবে না। তো ইন্ডাক্টর থাকলে সেখানে কারেন্ট ভার্সেস টাইমের গ্রাফে কখনো এরকম খাড়া শার্প ট্রানজিশন সম্ভব না। আগের বার আমরা দেখছিলাম ভোল্টেজের শার্প ট্রানজিশন সম্ভব না, এখন কারেন্টের শার্প ট্রানজিশন সম্ভব না। কখন? যেখানে ইন্ডাক্টর থাকবে। এই হলো একদম হুবহু আগের মতো হিসাব নিকাশ। ইভেন এই ইকুয়েশন দিয়েও আমি যেভাবে মানে ক্যাপাসিটর এনার্জি ডিরাইভ করে দেখাইছিলাম, এখানেও এনার্জি ডিরাইভ করে দেখানো যায়, যে এটা এনার্জি আসে হাফ অফ এল আই স্কোয়ার। এই ডিরাইভেশনটা ওই একদম হুবহু সেম, এটা আর করে দেখালাম না, এটা জাস্ট ফর্মুলাটাই লাগবে আমাদের, হাফ অফ এল আই স্কোয়ার। আচ্ছা, এখন যেহেতু বুঝতে পারতেছেন যে মোটামুটি রুলস গুলো একই, ঠিক আছে, রুলস গুলো একই, তাহলে এখন ম্যাথ গুলো মিক্স আকার আসতে পারে। কিরকম মিক্স আকার আসতে পারে? মানে গ্রাফের ম্যাথ গুলো মিক্স আকার আসতে পারে। দুইটা একটা গ্রাফ দিলাম, গ্রাফ দিয়ে এরকম আমি কিছু একটা দিলাম। আগের বার ছিল এখানে টি, এখানে ভোল্টেজ ছিল, আপনি কি করছেন কি আই ইকুয়াল টু সি ডিবি বাই ডিটি ইউজ করে সেখান থেকে কারেন্টের ভ্যালু বের করছেন। এখন যদি আমি এই সেম ম্যাথে আমি ঘুরাই, এখানে আমি কারেন্ট দিয়ে দিই এন্ড বললাম যে আমি ক্যাপাসিটরটা খুলে ইন্ডাক্টর লাগাই দিছি, তখন আপনাকে আমি কি জিজ্ঞেস করতেছি এখানে ইয়ার মান কত, ভোল্টেজের মান কত, তখন আপনি কি বলছেন এল ডিআই বাই ডিটি। যেহেতু এটা কারেন্টের গ্রাফ হয়ে গেছে, এখন তো এটা কারেন্টের গ্রাফ হয়ে গেছে, সেখান থেকে কারেন্টের ইকুয়েশন নিয়ে এসে ভোল্টেজের মানটা বের করতে হবে। একদম হুবহু সেম, গ্রাফের ম্যাথ গুলা কোনো চেঞ্জ নেই, হুবহু সেম। তো যদি একটা দেওয়া থাকে আরেকটা বের করতে হয়, তো প্রয়োজন আমাদের ইন্টিগ্রেশন করতে হয়, সেটা আমি আগে কত ক্লাসে বলছিলাম, ইন্টিগ্রেশনের লিমিট বুঝে ইন্টিগ্রেশন করলেও হয়ে যায়। তো ওই ক্যাপাসিটর ম্যাথ আর এই ম্যাথের মধ্যে আমার তেমন কোনো পার্থক্য নেই। পার্থক্য হলো শুধু কোথায়? শুধু তাদের এই যে ইকুয়েশনে। আচ্ছা, তো মিক্স। আচ্ছা, আর ফাইনালি যে জিনিসটা দেখাবো সেটা হলো ক্যাপাসিটর এক গাদা থাকলে আর ইন্ডাক্টর এক গাদা থাকলে তাদের ইকুইভ্যালেন্ট রেজাল্টেন্টটা কেমন আসে, সেটারও ডেরিভেশন দেখাচ্ছি না, ডিরেক্ট অ্যাপ্লিকেশন দেখাচ্ছি বা ফর্মুলা দেখাচ্ছি। সেটা হলো যদি একটা খালি দেখায় আচ্ছা, ক্যাপাসিটর যদি এরকম থাকে, শুধুমাত্র এটা দেখা যাচ্ছে, ক্যাপাসিটর গুলো যদি আপনার কাছে তারপর অনেকগুলা ক্যাপাসিটর প্যারালালে আছে, হ্যাঁ অনেকগুলা ক্যাপাসিটর প্যারালাল আছে, আপনি একটা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর বের করতে যাচ্ছেন, ঠিক আছে। ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর ধরুন এটা চিত্রটা হলো এরকম, এটা হলো এটার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর, যেটাকে আমি বললাম সিকে, এটা আমি দিলাম C1 C2 C3 এটা C4। তাহলে এখন প্রত্যেকটার মধ্যে দিয়ে যদি আমি কারেন্ট বের করতে চাই তাহলে কি লিখবো? I1 ইকুয়াল টু C1 ডিবি বাই ডিটি। আর ডি কেন প্রত্যেকটার ভোল্টেজ সেম? কেন প্রত্যেকটা? কারণ প্রত্যেকটা প্যারালাল আছে, সবগুলো একসাথে প্যারালাল আছে, এজন্য প্রত্যেকটার জন্য ভোল্টেজ সেম। এজন্য প্রত্যেকটা ক্ষেত্রে C1 ডিবি বাই ডিটি, I2 হবে C2 ডিবি বাই ডিটি,
i3 হবে হলো c3 dv/dt, এভাবে i4 পর্যন্ত c dv/dt থাকবে। এখন যদি আমি সবগুলাকে যোগ করি, মানে এইখান থেকে তো কারেন্টটা যাবে, তারপরে এখানে i1 হয়েছে, এখানে i2 এভাবে ভাঙছে, তাহলে আমি যদি প্রত্যেকটা যদি যোগ করি, টোটাল কারেন্ট যদি বের করি, ইকুইভ্যালেন্ট করার পর কি এখানে টোটাল কারেন্টই তো যাবে। i কে ধরলাম, টোটাল কারেন্ট মানে i কে, তাহলে i কে ইকুয়াল টু লেখা যাবে ck dv/dt। এটা লিখলাম হলো এখান থেকে। এখন এখান থেকে কি লেখা যাবে, এখান থেকে আমি এখন কেসিএল বসাই এই জিনিসটা লিখলাম, i1 i2 i3 আর i4, এই চারটা কারেন্ট যে ভাঙছে, এই চারটা কারেন্টের মিলে আই বা আই কে লেখা যায়। ঠিক আছে, এখন আই গুলাকে আমি এখন যদি এইভাবে হিসাব করি, c1 dv/dt, i2 এর ক্ষেত্রে c2 dv/dt, i3 এর ক্ষেত্রে c3 dv/dt, i4 এর ক্ষেত্রে c4 dv/dt। তাহলে এখন যদি dv/dt আমি কমন নিই, তাহলে কি লেখা যাবে, c1 প্লাস c2 প্লাস c3 প্লাস c4, এটাও i কে এটাও i কে ইকুইভ্যালেন্ট করে দেখেন, ডিভি কাটা যায়, বাকি থাকে কি সি কে, তাহলে সি কে তো ইকুইভ্যালেন্ট হলো এটা, তার মানে হলো সি কে তো আমার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স ছিল, তাহলে সি কে কে কি লেখা যাইতেছে, সি কে ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3 প্লাস c4, মানে এই যে ডিভি/ডিটি কেটে দিছি, আর এটাও আই কে এর ভ্যালু, এটাও আই কে এর ভ্যালু, দুটো যদি আমি ইকুয়াল করি তাহলে উভয় পক্ষ থেকে ডিভি/ডিটি কাটা যায়, তাহলে বাকি থাকে কি সি কে আর এই পাশে থাকে হলো c1 প্লাস c2 প্লাস c4, তার মানে যদি প্যারালালে থাকে ক্যাপাসিটরগুলো তাহলে যোগ হবে, তাইলে আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স করতে পারবো। অনুরূপভাবে আমি আর প্রমাণ দেখালাম না, যে যদি তারা সিরিজে থাকে, তাহলে তারা প্যারালালের মতো আচরণ করবে। এরকম প্যারালালের মতো আচরণ করবে, যদি তারা এরকম সিরিজে থাকে C1 C2 C3 C4, তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটরটা কি হবে, CS যদি আমি লিখি এটা, তাহলে 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3 আর 1/C4। যদি অনেকটা রেজিস্টারের কনসেপ্টের উল্টা, ক্যাপাসিটরটা রেজিস্টার কনসেপ্টের উল্টার মতো কাজ করে, যে যদি প্যারালালে থাকে তাহলে যোগ হবে, আর যদি সিরিজে থাকে তাহলে 1/C দিয়ে ক্যালকুলেশন করতে হবে। এই হলো। আচ্ছা, তো এটা হলো ক্যাপাসিটরের ক্ষেত্রে। তাহলে ইন্ডাক্টরের ক্ষেত্রে ঘটনাটা কিরকম, ইন্ডাক্টর একদম হুবহু আচরণ করে হলো ইয়ার মতো, রেজিস্টারের মতো, মানে যদি তারা সিরিজে থাকে এরকম একগাতে ইন্ডাক্টর যদি সিরিজে থাকে, L1 L2 L3 আর L4 যদি সিরিজে থাকে, তাহলে তাদেরকে এল ইকুইভ্যালেন্ট যদি আমি লিখতে চাই তাহলে লেখা যাবে L1 প্লাস L2 প্লাস L3 L4। আর যদি প্যারালালে থাকে, বুঝতেই পারতেছো প্যারালালে থাকলে তারা রেজিস্টারের মতো যেহেতু বলছে আচরণ করে, তারা এইভাবে লেখা যাবে এল ইকুইভ্যালেন্ট 1/L1 1/L2, এভাবে যতগুলো থাকে অতগুলো লেখা যাবে। তো ক্যাপাসিটরই একমাত্র রেজিস্টারের চেয়ে একটু উল্টা ভাবে আচরণ করে, আর ইন্ডাক্টর রেজিস্টারের মতো ইকুইভ্যালেন্ট সার্কিটের ফর্মুলা অনুসারে কাজ করে। এখন আমরা একটা ম্যাথ দেখবো, এই ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স এর ইকুইভ্যালেন্ট রেজিস্টর ইন্ডাক্টরের ম্যাথ আমি দেখাচ্ছি না, কারণ এগুলো ওভারঅল একদম মানে স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথ। আমি এখন যেটা দেখাচ্ছি সেটা হলো যে ক্যাপাসিটর আর ইন্ডাক্টর মিক্স অবস্থায় আছে, সেখানে আপনাকে এনার্জি বের করতে হবে। এই টাইপসের ম্যাথগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যেমন প্র্যাকটিস প্রবলেম 6.10 দেখাবো, এখন আমি প্র্যাকটিস প্রবলেম 6.10 দেখাবো, যেখানে সার্কিটটা হলো এরকম। আচ্ছা, আমি একটু সামারিটা লিখে দিই। সামারিটা হলো যে ক্যাপাসিটর ওপেন সার্কিটের মতো কাজ করে, আর ইন্ডাক্টর শর্ট সার্কিটের মতো কাজ করে। ঠিক আছে, শর্ট সার্কিটের মতো, এই কনসেপ্টটা লাগবে। আর বাকিগুলো তো বুঝছেনই, যে যদি ইকুইভ্যালেন্ট থাকে তো ইকুইভ্যালেন্টের কিভাবে বের করতে হবে। 10 এম্পিয়ার 6 6 এটা হলো 2 ওহম করে, এটা ক্যাপাসিটর, এটা 4 ফ্যারাড। তো বলছে যে এখানে লেখা আছে এটা হলো আইএল, মানে ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে, এইটার ভোল্টেজের বলে দিয়েছিল ভিসি। তো বলছে যে ভিসি আর আইএল বের করতে, এবং এবং এরা কি পরিমাণ এনার্জি স্টোর করতেছে সেটা বের করতে বলছে। ঠিক আছে, আপনি সার্কিটটাকে রিড্র করে দেখেন সার্কিটটা কেমন সিম্পল হয়।
এটা 6, এটা যেহেতু শর্ট সার্কিট, এটা টান দিয়ে শর্ট সার্কিট বানাই দিই, আর এটা হলো 2, আর এটা তো ওপেনই আছে, এটা তো সঙ্গে পরে ভিসি বের করতে হবে। তাহলে দেখেন সার্কিটটা কত ছোট হয়ে গেছে। এখন আপনাকে বলছে এখান থেকে আইএল যাচ্ছে, এটা বলছে, আর এটা হলো ভিসি। আপনি এখন যদি একদম ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন যে আপনি এই আইএল টা যদি বের করতে চান, তাহলে কারেন্ট ডিভাইডার রুল ইউজ করেন। কারেন্ট ডিভাইডার রুল আইএল ইকুয়াল টু কারেন্ট ডিভাইডার রুল ইউজ করলে কি হবে, দুইটা রেজিস্টার আছে, আপনি ওই জি এর ফর্মুলা ইউজ করতে পারেন কারেন্ট ডিভাইডার রুল দিয়ে, অথবা নরমাল আর এর ফর্মুলাও ইউজ করতে পারেন। তাহলে এখানে কি হবে, আইএল ইকুয়াল টু ভাঙতেছে কারেন্ট ভাঙতেছে 10 এম্পিয়ার কারেন্ট ভাঙতেছে, আগে 10 লিখি, এরপরে উপরে যাবে কে 6 ডিভাইড বাই 6 প্লাস 2। তাহলে কারেন্টের মান আমার কত দাঁড়াইতেছে 7.5। তার মানে আমার আইএল এর ভ্যালু হলো 7.5। এখন আপনি আইএল জানেন, আপনার এই কি বলে আইএল যেহেতু জানেন, তো আপনার আরে কি বলে ইন্ডাক্টরের এনার্জি বের করার ফর্মুলা কি, হাফ অফ এল আই স্কয়ার। এল এর মান তো দেওয়া আছে 6 হেনরি, তাহলে হাফ অফ 6 ইনটু 7.5 স্কয়ার করলে কত রেজাল্ট আসে, 168.75 168.75 জুল। এটা আপনার ইন্ডাক্টরের কারেন্টও পেয়ে গেছে, ইন্ডাক্টরের এনার্জি পেয়ে গেছেন, আপনার একটা পার্ট শেষ। নেক্সট পার্ট কি বলছে, যে ক্যাপাসিটরের ভোল্টেজ বের করতে এবং এনার্জি বের করতে বলছে, তাই না? ক্যাপাসিটর ভোল্টেজের ক্ষেত্রে ক্যাপাসিটর ভোল্টেজ তো কিভাবে বের করবেন, এটা তো ওপেন, এবং এটা কার প্যারালাল, 2 ওহমের প্যারালাল। দেখেন তাহলে 2 ওহমের যদি ভোল্টেজটা আমরা বের করতে পারি, তাহলে তোমার কাজ শেষ। ঠিক আছে, তাহলে আপনি দেখলেন যে আপনার যে আইএলটা যাচ্ছে হলো 2 ওহমের মধ্যে দিয়ে যাবে বেসিক্যালি। ঠিক আছে, আর তো যাওয়ার রাস্তা নাই, আইএলটা বেসিক্যালি 2 ওহমের মধ্যে দিয়ে যাবে। তাহলে আমি যদি ভিসি বলি, ভিসি তাহলে কত হবে আইআর, তাহলে আই এর মান কত, এই যে আইএল, আর আর এর মান হলো 2, আর এর মান 7.5 ইনটু 2 কত হয় 7.5 7 14 15 ভোল্ট। তো 15 ভোল্ট যখন পাইলেন, তখন আপনার হাফ অফ সিভি স্কয়ার আর আটকাতে পারবেন না, এখান থেকে আপনি ভোল্টেজের মানটা ইজিলি বের করতে পারবেন। এই ম্যাথ বুঝতে পারছেন? হ্যালো, হ্যালো, স্যার জি স্যার। এখানে জি স্যার ভিএল, বলেন স্যার। স্যার ভিএলটা আরেকবার একটু বলেন। ভিএল না তো ভিসি, ভিএল তো লেখি নাই কোথাও, না আইএল। ওই ভিসিটা স্যার। আচ্ছা আচ্ছা, বিসি, বিসি কিভাবে বের করছি দেখেন, বিসিটা তো আমার ওপেন সার্কিট, তাই না? আমি ক্যাপাসিটরটাকে ওপেন ক্যাপাসিটর ডিসি তে আছে দেখে সেটাকে আমি ওপেন সার্কিট করে দিচ্ছি। আচ্ছা, ওপেন সার্কিট করে দিচ্ছি। তো ওপেন সার্কিট করে দিলে আমার তো এখন এটা এখান থেকে একটা ভোল্টেজ বের করতে হবে। তো দেখেন, মানে আমরা তো জানি প্যারালালে থাকা সবকিছুর ভোল্টেজ সেম হয়। তো এই বিসিটা কার প্যারালালে আছে, এই 2 ওহমের প্যারালালে আছে, একদম বরাবর 2 ওহমের প্যারালালে আছে। আপনি চাইলে এখান থেকে কেভিএল একটা কেভিএল মেরও দেখতে পারেন, কোনো সমস্যা নাই। তো ভিসি তাহলে কত হবে, 2 ওহমের পরে আমি এই 2 ওহমের যে ভোল্টেজটা সেটাই তো আমার ভিসি হবে। তো 2 ওহমের ভোল্টেজ কিভাবে বের করব, ধরলাম যে আমার এই 2 ওহমের জন্য আমার ভোল্টেজটার মান হলো ভি 2 ওহম। ঠিক আছে, এটার মান কিভাবে বের করব, আই ইনটু আর। এখন কত হলো, আর এর মান তো হলো 2। ঠিক আছে, আই এর মান কত, আই তো এই যে এটাই, আমি এইখান থেকে যে কারেন্টটা বের করছি সেটা তো আর এখান থেকে যাইতে পারবে না, যাবে তো এইখান দিয়ে, তাই না? এখান দিয়ে যাবে, তার মানে আই, এটা বেসিক্যালি আইএল এর ভ্যালু। তাহলে 2 ইনটু আইএল এর ভ্যালু 7.5 ছিল, এটাই ছিল আমার 15 ভোল্ট। এই যে 15 ভোল্ট যেটা, এটা এই যে যে ভোল্টেজটা পাইছে, ভোল্টেজটা তো ভিসির সাথে প্যারালাল আছে, তাহলে এটাই ভিসি। ঠিক আছে, সহজ কথা বলতে আমি এটা বারবার বলতেছি যে প্যারালালে থাকা সব জিনিসের ভোল্টেজ সেম থাকে। আপনি যদি এটা কেভিএল চালাতে চান, যে না আমি এটা কেভিএল করে বের করব, তাও করা যাবে। কিভাবে কেভিএল করে করা যাবে, এটা একটু আমি বড় করে আঁকি। এটা আপনার ভিসি, তাই না? আপনি এটা বের করতে চাইতেছেন, আপনার কারেন্টের মান হলো এই যে ডাইরেকশন হলো এটা। আপনি কেভিএল চালান, কেভিএল চালানো যে মাইনাস ভিসি প্লাস 2 ইনটু আইএল, আইএল ই তো ঢুকতেছে এর ভিতরে, আইএল লুপ ধরার দরকার নেই, আপনি যদি এক্সাক্ট ব্রাঞ্চের কারেন্ট জানেন তাহলে তো হইবে ইকুয়াল টু 0। তাহলে ভিসি ইকুয়াল টু কি 2 ইনটু আইএল, এই তো সে ঘুরে ফিরে 15 ভোল্টই আসতেছে, শেষ। যেভাবে করেন রেজাল্ট একই আসবে, লজিক অনুযায়ী যদি বুঝেন। হ্যাঁ, আর কে কি বলতেছেন?
হ্যালো, হ্যালো, আর কোনো সমস্যা নাই আর? হ্যালো, আছেন আপনারা? হ্যালো, না স্যার, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তো আমি একটু বইয়ের পার্টটা একটু দেখাই। কে জানি কি বলতেছিল, আর কিছু বললে বলতে পারেন। তো আমি বেসিক্যালি এই ম্যাথটা দেখাইছি, করে দেখাইছি, এটা এক্সাম্পল, ঠিক আছে। আর হলো সিরিজ প্যারালাল ক্যাপাসিটর, যেটা আমি যেটা প্রুফ করে দেখাইছি একটু আগে, এটা প্রুফ আর দেখায় না, এটা এইগুলোর প্রুফ আমাদের খুব একটা লাগবে না। বেসিক্যালি আমাদের এটা এই প্রুফটা নিজে দেখলে বুঝতে হবে এখানে জাস্ট ইন্টিগ্রেট করছে। আগের বার ডিফারেন্সিয়েট আকারে ছিল, আমরা তো বেসিক্যালি আগের বার কারেন্ট দিয়ে কাজ করছিলাম, কিন্তু সিরিজে থাকলে তো ভোল্টেজ ভাঙে, এই জন্য ভোল্টেজ দিয়ে কাজ করছে। তো ভোল্টেজ ক্যাপাসিটর যদি আমরা তো জানি যে আই ইকুয়াল টু সি ডিভি বাই ডিটি, এখান থেকে ভোল্টেজ আলাদা করতে গেলে তো আমরা দেখছিলাম যে ভি ইকুয়াল টু 1/c ইন্টিগ্রেশন অফ আইডিটি। তো এই আইডিটির ইন্টিগ্রেশন অফ আইডিটির মানে কাজ করছে এখানে, ঠিক আছে। পরে এই এক যতগুলা ক্যাপাসিটি আছে সবগুলো যেখানে অ্যাড করছে, তো আলটিমেটলি ওই সেম ইকুইভ্যালেন্ট কাজ করে আমাদের রেজাল্ট আসছে হলো ওই যে এই ফর্মুলাটা আসছে যদি প্যারালালে থাকে। তো এইখানে একটা প্রবলেম দিয়ে দিছে, তো আপনার যদি ফর্মুলা ভালো করে আত্মস্থ করতে পারেন তাহলে এটা তো বুঝতেই পারতেছেন কে কার সাথে সিরিজ আছে, প্যারালাল আছে। এই যে 5 এর সাথে 20 সিরিজ আছে, তার সাথে 6 প্যারালাল আছে, ঠিক আছে। ফর্মুলা কিন্তু চেঞ্জ হবে একটু, তার সাথে আবার 20 প্যারালাল আছে এবং সেটার সাথে 60 সিরিজে আছে। সেই অনুসারে ক্যালকুলেশন করলে এই জন্য ম্যাথ গুলো করা নাই, খুব স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথ। নেক্সট যেটা সেটা হলো যে এই ঘুরে ফিরে একই জিনিসই, কি বলছে, ভোল্টেজ অ্যাক্রস দ্য 6.7 লাগবে না, 6.7 চার্জের হিসাব নিকাশ আছে। চার্জের যে যেহেতু পড়ায় না, 6.7 আর 6.7 পাওয়া লাগবে না। ইন্ডাক্টর, ইন্ডাক্টর ক্ষেত্রে যে এই জিনিসগুলো আমি দেখাইছি, তো এই ঘুরে ফিরে কাকে কার স্লোপ এবং কেন হঠাৎ করে ট্রানজিশন হবে না সেই কথাবার্তা, এবং ইন্ডাক্টরের শর্ট সার্কিটের মতো কাজ করে সে কথাবার্তা, এগুলো পড়াইলাম। দেন ওই ঘুরে ফিরে এখানে ছোটখাটো ম্যাথ আছে ক্যাপাসিটরের মতো, তাই এগুলা দেখাই না, এগুলা হুবহু ক্যাপাসিটরের মতো, জাস্ট ফর্মুলা চেঞ্জ। গ্রাফের ম্যাথ এখানে ভাবে দেখায় নাই, গ্রাফের ম্যাথ হলো এক্সারসাইজে আছে, আমি এক্সারসাইজ দেখাই দিব, ওগুলো করলেই হবে। আর 6.10 এইটা করাইছি, ঠিক আছে। 6.10 এক্সাম্পলটা নিজে করবেন, এখানে ক্যাপাসিটর আর ইন্ডাক্টর মিক্স আছে। তো সাধারণত এখানে একটা ক্যাপাসিটর একটা ইন্ডাক্টর দেওয়া আছে। তো দেখবেন যে এক্সারসাইজ যখন দিব তখন কিন্তু ওখানে 3-4টা ক্যাপাসিটর 3-4টা ইন্ডাক্টর থাকতেই পারবে। সেই ক্ষেত্রে আপনি ভোল্টেজ কারেন্ট বের করে যা চাইবে সে অনুসারে কাজ করতে হবে। আচ্ছা, তো ফাইনালি এটা হলো সামারি টেবিল, ঠিক আছে। এটা হলো চ্যাপ্টারের সামারি টেবিল, যেখানে বলছে যে যদি ভোল্টেজ কারেন্ট রিলেশনশিপ, আইভি রিলেশনশিপ, রেজিস্টার কেমন আর ক্যাপাসিটর ক্ষেত্রে কেমন, ফাইনালি রেজিস্টার ক্ষেত্রে কেমন, ক্যাপাসিটর ক্ষেত্রে কেমন, ইন্ডাক্টরের ক্ষেত্রে কেমন, প্রত্যেকটা এরকম একটা টেবিলের শীট দেওয়া আছে। যাই হোক, আমি যেভাবে পড়েছি আশা করি এগুলো কোনো কিছু মুখস্থ করতে হবে না, অ্যাপার্ট ফ্রম শুধুমাত্র এই এনার্জি পার্টটা বাদে, এনার্জি পার্টটা মুখস্থ করলে মোটামুটি কাজ শেষ। আচ্ছা, এই গেল আমাদের চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6 এ দেখেন আমি যেটা বারবার বলতেছি যে এক্সারসাইজ করা লাগবে। এক্সারসাইজের এই যে এক্সারসাইজে অনেকগুলো গ্রাফ দেওয়া আছে, দেখছেন, আমি দেখাই দিব যদিও, বিভিন্ন ধরনের গ্রাফ আছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের গ্রাফ আছে, এগুলো প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তো এখন আমি যাব হলো চ্যাপ্টার 7 এ, যেটা কিনা ফার্স্ট অর্ডার সার্কিট, এলসি, আরসি সার্কিট এবং আরএলসি সার্কিট, ঠিক আছে। আমি যখন ক্যাপাসিটর শুরুতে পড়াই, এখন যেহেতু আজকে পার্টটা আমার শুধুমাত্র যেহেতু আমি শুরু থেকে বলছিলাম যে যখন আমরা ক্যাপাসিটরের কাজ নিয়ে কথা বলছিলাম যে ক্যাপাসিটরের কাজ হলো একটা ব্যাটারির মতো কাজ করে। তো সে কি করে, চার্জ নিজে থেকে জমা করে, পরে ব্যাটারি যখন সরাই দিয়ে সে নিজেই কারেন্ট সাপ্লাই করে এবং ওই চার্জ গুলো আস্তে আস্তে ক্ষয় হতে থাকে। এই যে চার্জ গুলো ক্ষয় হতে থাকে সেটা তো একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে, সেই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা এবং
ম্যাথমেটিক্যাল একটা ফাংশন আছে। তো এই ফাংশনটা বেসিক্যালি এই আরসি সার্কিট আলোচনা করা হবে, যেটাকে বলা হচ্ছে ফার্স্টে বলছে হলো সোর্স ফ্রি আরসি সার্কিট। সোর্স ফ্রি করার মানে হলো মানে আপনার সার্কিটে যখন আমরা অ্যানালাইসিস করব তখন সেখানে সোর্স নাই, মানে আপনার সার্কিটটা ধরেই নেওয়া হয় যে আগে থেকেই চার্জ অবস্থায় ছিল। তো দেখা আপনি একটু পরে দেখবেন যে ক্যাপাসিটরের এনার্জি বা ক্যাপাসিটরের কারেন্টের ভ্যালু যে আস্তে আস্তে ডিকেই হয়, ক্ষয় হতে থাকে, সেটা বেসিক্যালি এক্সপোনেনশিয়াল আকারে ক্ষয় হতে থাকে। সেটা আমরা এই সোর্স ফ্রি সার্কিটে অ্যানালিসিসের মাধ্যমে দেখব। তো এখানে ঘটনাটা কি করছে, যে এখানে কিছু কথাবার্তা বলে নাই, একটা কথাবার্তা এরকম যে সার্কিটটা ফার্স্ট এভাবে আঁকা ছিল, এখানে একটা সোর্স ছিল, ঠিক আছে, সোর্সের কথাটা বলে নাই, সোর্স ছিল, এখানে একটা রেজিস্টার ছিল, ঠিক আছে। তো যখন সোর্স লাগানো ছিল তখন এইখানে যে এই ক্যাপাসিটরের যে ভোল্টেজ মানে আদি ভোল্টেজ আমি যদি ভি নট ধরি, এই ভি নট এর মান 0 ছিল। তো ভোল্টেজ যখন এই এই ভি নট ভোল্টেজের আরেকটা ব্যাটারি আমি যখন লাগাইছি তখন করছে কি এই ভি নট এর ভ্যালু, এই ব্যাটারি ভ্যালু ভি নট, সেইখান থেকে চার্জ গুলো জমা হইতেছে। কিভাবে জমা হইতেছে, এইখান থেকে কারেন্ট যাওয়ার চেষ্টা করতেছে, ঠিক আছে, এটার মান হলো আমার আই আর, ঠিক আছে, কারেন্টের মান যাওয়ার চেষ্টা করতেছে। তো এই যে এখানে পজিটিভ পোলারিটি, পজিটিভের যে প্রোটন গুলো সেখানে সেটা হলো এই প্লেটে জমা হইতেছে, যার জন্য এখানে পজিটিভ পোলারিটি তৈরি হবে। এরপরে এই যে নেগেটিভ পোলারিটি যেটা, সেখান থেকে তো ইলেকট্রন বের হয়ে এই পাতে ইলেকট্রন জমা হবে, আলটিমেটলি এখানে নেগেটিভ পোলারিটি, এখানে পজিটিভ পোলারিটি তৈরি হবে। হইতে হইতে এই ভি নট এর ভ্যালু ক্যাপাসিটরের যে আদি ভোল্টেজ মানে ইনিশিয়াল মানে চার্জিত অবস্থায় যে ভোল্টেজ সেটা 0 থেকে বাড়তে বাড়তে এই ব্যাটারির যে টোটাল ভোল্টেজটা ভি নট সেটাতে চলে যায়, ঠিক আছে। এখানে আমি ভি নট না লিখে এখানে ভি নট প্রাইম দিয়ে, ঠিক আছে, ব্যাটারি ভোল্টেজ হলো ভি নট, সে টোটাল ব্যাটারি ভোল্টেজটা খেয়ে ভি নটে পরিপূর্ণ হবে। এরপর থেকে আমি এই ব্যাটারিটা যখন মুছে দিব, দেখেন ব্যাটারি যখন মুছে দিব তো আলটিমেটলি তখন এই সার্কিটটা আপনার বইয়ের সার্কিটের মতো হয়ে যাবে, বইয়ে যে সার্কিটটা দেওয়া আছে সেটার মতো হয়ে যাবে। তো এই যে ক্যাপাসিটর থেকে আমি আগে থেকে চার্জ করে নিয়ে আসছি, ঠিক আছে, ক্যাপাসিটরটা আমি আগে থেকে চার্জ করে নিয়ে আসছি। তো এই চার্জ আমি একটু বড় করি, ক্যাপাসিটরটা যে আমি আগে থেকে চার্জ করে নিয়ে আসছি, আমি বলছিলাম যে এখানে আমার পজিটিভ পোলারিটি তৈরি হয়েছে, এখানে আমার নেগেটিভ পোলারিটি তৈরি হয়েছে, ঠিক আছে। পজিটিভ পোলারিটি থেকেই তো কারেন্টটা বের হবে, তার মানে এখান থেকে আমার আইসি বের হবে। আর এখান থেকে তো আমার ওই যে শুরু থেকেই আমার রেজিস্টারের মধ্যে থেকে কারেন্ট, কি কারেন্ট বের হইতেছিল, ব্যাটারির মধ্যে থেকে এই বরাবরই তো কারেন্ট বের হইতেছিল। তো এটার পোলারিটি হলো এরকম। তো এই পয়েন্ট থেকে আমি ধরে নিচ্ছিল আর আইআর বের হচ্ছে, যেহেতু আমি ইয়াটা সরাই ফেলাইছি ব্যাটারিটা, আর এই পয়েন্ট থেকে ধরে নিচ্ছি আইসি বের হচ্ছে। আমি এখন এখানে একটা নোড অ্যানালাইসিস করব, যেখানে ভোল্টেজটা ভি ভোল্টেজ ধরছে, তাদের প্যারালাল একটা ভোল্টেজ ধরছে ভি। এই যে যেহেতু এখানে এই রেজিস্টার আর ক্যাপাসিটর প্যারালাল আছে, তাদের মাঝখানে যে ভোল্টেজটা সেটা ধরছে ভি। এই বরাবর যদি আমি এটাকে এ পয়েন্ট ধরি, এ নোডে যদি আমি এখন একটা ইকুয়েশন লিখতে চাই তাহলে কি লিখবো, আইসিও এ পয়েন্ট থেকে আইসিও বের হচ্ছে, আইআরও বের হচ্ছে, তাহলে কি লেখা যাবে, আইসি প্লাস আইআর ইকুয়াল টু 0, ঠিক আছে, এটা আমি লিখতে পারলাম। এখন আইআর ইকুয়াল টু কি লেখা যাবে, ভি বাই আর, এই ভি বাই আরটা আমি এখানে বসাই, ভি বাই আর ইকুয়াল টু 0। তা আইসি কে কি লেখা যাবে, সি ডিবি বাই ডিটি, লিখি সি ডিবি বাই ডিটি লিখলাম, ঠিক আছে। এটা আমার ইকুয়েশনে ফাইনালি পর্যন্ত আসবে। এখন এটাকে আমি ঘষা মাজা করে বড় করার চেষ্টা করব। আচ্ছা, তো আমি ওই যে বললাম যেটা ক্যাপাসিটর তো আমরা আগে থেকে চার্জ দিয়ে দিচ্ছি, তো সেটা একটা ভ্যালু আমি ধরে নেই যে V0, ঠিক আছে। এই যে 0 মানে হলো টি ইকুয়াল টু 0 টাইমে আমি ওটা চার্জ দিচ্ছিলাম, ইনিশিয়াল ঘটনা বোঝাতে টি ইকুয়াল টু 0 বা টি ইকুয়াল টু ইনফিনিটি ধরা হয়। তো এখানে আমাদের সুবিধার জন্য টি ইকুয়াল টু 0 দিছি। তো টি ইকুয়াল টু 0 টাইমে আমার যে ক্যাপাসিটরের যে ভোল্টেজ, যে পরিমাণ চার্জ হচ্ছে সেই ভোল্টেজটার পরিমাণ হলো V0,
ঠিক আছে, সেই ভোল্টেজের পরিমাণ হলো ভি নট। আমার এনার্জির মান কত, এই টি ইকুয়াল টু 0 টাইমে হাফ অফ সি ভি নট স্কয়ার। ঠিক আছে, এই পরিমাণিত এনার্জি সে স্টোর করে রাখছে। আর আমরা ফাইনাল ইকুয়েশনটা এরকম পাইছিলাম যে সি ডিভি বাই ডিটি প্লাস ভি বাই আর ইকুয়াল টু 0। তো উভয় পক্ষকে আমি সি দিয়ে যদি ভাগ করে দেই, তাহলে ডিভি বাই ডিটি প্লাস 1 বাই সি ভি বাই আর ইকুয়াল টু 0। আমি এখন ডিভি বাই ডিটি এর পাশে রাখলাম, বাকিটাকে এই পাশে নিয়ে গেলাম, ভি বাই আর, দেন ডিভি এই ভোল্টেজটাকে এই পাশে নিয়ে আসলাম আর ডিটিটাকে ওই পাশে নিয়ে গেলাম। ঠিক আছে, এখন আমি ইন্টিগ্রেট করব কি এই একটা টি এর সাপেক্ষে একটা ভোল্টেজের সাপেক্ষে ইন্টিগ্রেট করব। তো আমি দেখতেছি ভোল্টেজের সাপেক্ষে ইন্টিগ্রেট করে কিভাবে ইন্টিগ্রেট করব, যে আচ্ছা লিমিট দিয়ে বসালেও হয়। আচ্ছা লিমিট দিয়ে যদি আমি বসাই, আমি ভোল্টেজের সাপেক্ষে কিভাবে ইন্টিগ্রেট করব, যে আমার ফাইনালি ভোল্টেজটা ভি নট থেকে, আদি ভোল্টেজ থেকে ধরলাম যে ভি, আমি ধরলাম আচ্ছা এইভাবে ক্যালকুলেশন, যে 0 টাইম থেকে টি পর্যন্ত ক্যালকুলেশন করার চেষ্টা করব। 0 টাইমে আমার ভোল্টেজ ছিল ভি নট, আর টি টাইমে আমি ধরে নিচ্ছি ভোল্টেজের মান হলো ভি অফ টি। ঠিক আছে, তাহলে আমার এই যে আমি এখন যে ইন্টিগ্রেট করবো সেটা লিমিটটা এরকম হবে, ভি নট থেকে ভি টি পর্যন্ত। ঠিক আছে, আর এই পাশে তো টি ডিটি আছে, তো ডিটিটাকে ইন্টিগ্রেশন করার জন্য আমার এখানে লিমিট কত হবে, 0 থেকে টি পর্যন্ত, 0 থেকে টি পর্যন্ত। এখন আমি দুবাইয়া ইন্টিগ্রেশন করি, দেখেন রেজাল্টটা কি আসে। এটা রেজাল্ট আসে হলো লন ভি, লোয়ার লিমিট হলো ভি নট, এটার লিমিট হলো ভি অফ টি, আর এটা আসে হলো 1 বাই আর সি কমন যায়, এখানে থাকে শুধু টি আসে, লোয়ার লিমিট 0, আপার লিমিট হলো টি। তাহলে আমি যদি লোয়ার লিমিট আপার লিমিট বসাই, এই লোয়ার লিমিট আপার লিমিট যদি বসাই, তাহলে কি থাকে, লন অফ ভি অফ টি মাইনাস লন অফ ভি জিরো ইকুয়াল টু 1 বাই আর সি। ঠিক আছে, একটা থাকে হলো টি মাইনাস 0, আলটিমেটলি এটা আসে হলো মাইনাস টি বাই আর সি আসে। এখন আমি এটাকে লনটাকে এইভাবে লেখা যায়, ভি অফ টি ডিভাইডেড বাই ভি নট টি বাই আর সি। লনটাকে ওপাশে নিলে কি হয়, এক্সপোনেনশিয়াল চলে যায়, e টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। ঠিক আছে, এই ভি নটটাকে তখন আমি ওপাশে গুণ দিয়ে দিই, তাহলে আলটিমেটলি আমার ফাইনাল একটা সার্টেন টি টাইমে আমার ক্যাপাসিটরের ভোল্টেজের মানটা কেমন থাকতেছে, ভি নট ইন্টু টি বাই আর সি। এই হলো সেই ফান্ডামেন্টাল ইকুয়েশন যেটা দিয়ে আমরা একটা ক্যাপাসিটর যখন ডিসচার্জ হইতেছে, মানে এটা কিন্তু ডিসচার্জের ইকুয়েশন, আমরা দেখ ডিসচার্জ মানে কি, ক্ষয়ে যাওয়া, তো ওই ডিসচার্জ অবস্থায় আমার ক্যাপাসিটর ভোল্টেজের মানটা কত সেটা যদি বের করতে চাই একটা সার্টেন টাইমে, এই যে সেই সার্টেন টাইম টি, এটা ইন্ডিকেট করতে সার্টেন টাইম টি এর মান যদি আমি বসাই, তাহলে আমি ওই টাইমে আমার ভোল্টেজের মান কত সেটা জানতে পারবো। একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনার এই ইকুয়েশনটা কিন্তু ই টু দি পাওয়ার মাইনাস এক্স আকৃতিতে আসছে। এই ই টু দি পাওয়ার মাইনাস এক্স আকৃতির গ্রাফটা কিরকম, এরকম ইনিশিয়ালি ধরেন আপনার ভি নট ছিল, ভি নট থেকে আস্তে আস্তে ক্ষয়ে ইনফিনিটি যায়, সেটা 0 হবে। এই দেখেন আস্তে আস্তে যে আমার ভোল্টেজের মানটা টাইমের সাপেক্ষে ক্ষয়ে যাইতেছে, এটা এক্সপোনেনশিয়ালি ক্ষয় হয়েছে, সেটা এই ম্যাথমেটিক্যালি এটার মাধ্যমে প্রুফ করা গেছে। আচ্ছা, এই পর্যন্ত কারো বুঝতে সমস্যা? হ্যালো, না স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা এখন আসলে আমরা টাইম কনস্ট্যান্ট নিয়ে, আচ্ছা টাইম কনস্ট্যান্ট ব্যাপারটা কি, আচ্ছা এটাকে এই যে আমরা রেসপন্স যেটা পাইছি না, সেটাকে সাধারণত বলে ন্যাচারাল রেসপন্স। কেন ন্যাচারাল রেসপন্স, আমরা কিন্তু সার্কিটটা যখন অ্যানালাইসিস করছি তখন কিন্তু ব্যাটারিটা সরাই অ্যানালাইসিস করছি, মানে ক্যাপাসিটর আগে থেকে চার্জ ছিল সে অবস্থায় আমরা ক্যালকুলেশন করছি, এই রেসপন্সটাকে বলা হচ্ছে ন্যাচারাল রেসপন্স। তো যাই হোক, এখন আমি দেখাবো হলো টাইম কনস্ট্যান্টটা কি। টাইম কনস্ট্যান্টের পরে আমরা ম্যাথ করার জন্য রেডি হয়েছি, মানে ম্যাথ করার জন্য আমরা রেডি, আর কোনো ঝামেলা নাই ক্যাপাসিটর সোর্স ফ্রি ক্ষেত্রে। বেসিক্যালি টাইম কনস্ট্যান্টের সংখ্যাটা হলো এরকম, এটা ছিল আপনার ভি এর স্কেল,
এটা ছিল আপনার টাইমের স্কেল, ঠিক আছে। তো গ্রাফটা হলো এরকম, এই শুরুতে ধরেন আপনার ভি নট ছিল, ক্যাপাসিটর একদম শুরুতে একদম চার্জ নিয়েই ব্যাটারিটা খুলে ফেলাইছে, তখন আপনার ভোল্টেজ ছিল ভি নট। তো এই ভি নট থেকে কমতে কমতে তো আসতেছে, তো কমতে কমতে এটা যদি পার্সেন্টেজ আকারে বলি, ঠিক আছে, এটা হলো পিক ভ্যালু, এই মাথা হলো পিক ভ্যালু ভি নট। কমতে কমতে ঠিক যে টাইম পরে, এটা তো আপনার জিরো, জিরো থেকে শুরু করে আপনি কাউন্ট করবেন স্টপ ওয়াচ দিয়ে, যে টাইম পরে আপনি আপনার ক্যাপাসিটরের ভ্যালু, ক্যাপাসিটরের ভোল্টেজের ভ্যালু 36.8% পাবেন পিক ভ্যালুর, ঠিক আছে, পিক ভ্যালুর 36.8% পাবেন, এবং এটা হইতে যে পরিমাণ টাইম লাগছে সেই টাইমটাই হলো ক্যাপাসিটি, কি বলে, টাইম কনস্ট্যান্ট। সহজ কথা বলতে একদম সদ্য ক্যাপাসিটরটাকে আমি চার্জ, মানে ফুল চার্জ করা ক্যাপাসিটরটাকে আমি সার্কিটে ঢুকাইলাম, ঢোকানোর পরে আমি এখন সার্কিটটা অন করলাম, এখন সে চার্জ ভোল্টেজ কমা, তার ভিতরে ভোল্টেজ কমা শুরু হয়েছে, তো আমি স্টপ ওয়াচে ধরলাম। তো ঠিক যে সময় পরে তার মধ্যেকার ভোল্টেজটা, ক্যাপাসিটরের ভিতরে ভোল্টেজটা পিক ভ্যালুর 36.8% হবে, এবং এটা হইতে যে পরিমাণ টাইম লাগে সেই টাইমটাই হলো আমার টাইম কনস্ট্যান্ট। তাহলে এটাকে আমি, এটার মানে ক্যালকুলেশন কিভাবে করব, আমি জানি যে আমার ভি অফ টি ইকুয়াল টু ভি নট ই টু দি পাওয়ার মাইনাস টাউ বাই আরসি। তো ধরে নিলাম আমার টাইম কনস্ট্যান্ট হলো টাউ, ঠিক আছে, এবং এই টাউ যখন হবে তখন আমার ভিটি এর মান কত হবে, এটা তো আমার ফাইনাল ভোল্টেজ, তাই না, ফাইনাল ভোল্টেজের মান কত হবে, 36.8% অফ ভি নট, এটাকে কি লেখা যায় 0.368 ভি নট, এটা লেখা যায় না যে এটা তোমার ফাইনাল ভোল্টেজ। তো এটা তো টাইম কনস্ট্যান্ট, মানে কি এই টাইম পরে আমার ফাইনাল ভোল্টেজটা 36.8% অফ ভি নট হবে, ভি নটটা আমার পিক ভ্যালু। তাহলে আমার ভি নট এই টাইমে আমার ভিটির মান কত দাঁড়াইতেছে 36.8, আমি মান বসাই 0.368 অফ ভি নট, আর এই পাশে ভি নট ই টু দি পাওয়ার মাইনাস টাউ বাই আরসি লিখলাম, ঠিক আছে। আর উভয় পক্ষ থেকে যদি আমি ভি নট কাটি, এবং এই 36.8টাকে ম্যাথমেটিক্যালি ই টু দি পাওয়ার -1 লেখা যায়, ক্যালকুলেটর বের করে দেখেন ই টু দি পাওয়ার -1 এর মান হলো 0.368, এটা আলটিমেটলি আসলে এরকম। এই লাইনের পর এই লাইন লিখলাম, লেখার পরে আমি উভয় পক্ষ থেকে এক্সপোনেনশিয়ালটা বাদ দিয়ে দিই, মানে উভয় পক্ষে লন নিয়ে নিই, ঠিক আছে। লন নিলে কি থাকে, -1 ইকুয়াল টু মাইনাস টাউ বাই আরসি, তাহলে টাউ ইকুয়াল টু কত দাঁড়াইতেছে, আরসি, এই যে, তার মানে আপনি টাউ ইকুয়াল টু আরসি এই ফর্মুলা দিয়ে আপনি টাইম কনস্ট্যান্টের ভ্যালু ইজিলি বের করতে পারবেন। তো এই ফর্মুলাটা, এই যে আর আর সি আসছে, সেটা কিন্তু এরকম একটা সার্কিট থেকে আসছে, এরকম একটা সার্কিট থেকে আসছিল, এটার মান ছিল আর, এটার মান ছিল সি, যেখানে এই মাথার ভোল্টেজটা ছিল আমার ভি অফ, ঠিক আছে। তো কথা হইতেছে যে সবসময় যে একটা রেজিস্টার এবং একটা সার্কিট থাকবে, ব্যাপারটা কিন্তু এমন না, হইতে পারে না। আমার এই যে রেজিস্টারটা, সেটা ইকুইভ্যালেন্ট অফ অনেকগুলো রেজিস্টারের ইকুইভ্যালেন্ট, মানে এই রেজিস্টারটা এখানে ধরেন এই পাশে রেজিস্টারটা এরকম ছিল, ঠিক আছে, এইটাকে ইকুইভ্যালেন্ট করে আমি একটা রেজিস্টার লিখছি, সেটা হইতে পারে না। সো আমি এটা মিনিং যেটা বোঝাতে চাইতেছি, আমার এই আর ভ্যালু, মানে এই রেজিস্টার, এই যে আর এর ভ্যালু যেটা, সেটা বেসিক্যালি একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। আপনার যদি একটা রেজিস্ট্যান্স দেওয়া থাকে তাহলে একটাই কাউন্ট হবে, বাট এখানে যদি এক গাদা রেজিস্টার দেওয়া থাকে আপনাকে এই প্যাটার্নে আনতে হবে, একটা রেজিস্টার এবং একটা ক্যাপাসিটর আনতে হবে। অনুরূপভাবে ক্যাপাসিটরের ক্ষেত্রে সেম, এখানে একটা ক্যাপাসিটর থাকবে এমন তো কোনো কথা নাই, এখানে এক গাদা ক্যাপাসিটর সিরিজ প্যারালাল আকৃতিতে থাকতেই পারে, সেই পুরোটার ইকুইভ্যালেন্ট হলো এখানে একটা সি লেখা হয়েছে, এখানে পুরোটার ইকুইভ্যালেন্ট রেজিস্টারকে একটা আর লেখা হয়েছে, সেই এটাই হলো আরসি। তার মানে ফাইনালি আমার টাইম কনস্ট্যান্টের ফর্মুলা দাঁড়াতেছে হলো এরকম, টাউ ইকুয়াল টু আর ইকুইভ্যালেন্ট ইনটু সি ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। একটা রেজিস্টার একটা ক্যাপাসিটর থাকলে সমস্যা নাই, ঠিক আছে। এবং এই টাইম কনস্ট্যান্টটা কি, আপনি যেটার এগেইনস্টে ভোল্টেজ বের করতে যাবেন সেই ক্যাপাসিটর সেই ইয়ার এগেইনস্টে আপনার মানে ক্যালকুলেশনটা করতে হবে। যাই হোক, টাইম কনস্ট্যান্টের হিসাব শেষ, এখন আমরা মোটামুটি একটা ম্যাথে যাই। আচ্ছা, ম্যাথ গুলা আমি ম্যাথ একটা 7.1 প্র্যাকটিস করবেন, 7.1 দেখাবো, এক্সাম্পলটা নিজে করবেন। 7 পয়েন্ট প্র্যাকটিস প্রবলেম 1 যেটা বলছে যে আপনার
ইয়া বের করতে বলছে, কি বলে, ভোল্টেজ বের করতে বলছে, কারেন্ট বের করতে। আচ্ছা আমি ইয়াতে যাই, বয়ে যাই। এই যে জিনিসগুলো আমি প্রুফ করে দেখালাম, এখানে নিচে জাস্ট একটা টেবিল দিছে, ভ্যালু হাতে ক্যালকুলেটর ক্যালকুলেশন করছে। 2 টাও হলে কেমন হবে, 3 টাও হলে কেমন হবে, ভি নট লাগবে না, পাওয়ারের হিসাব টিকাস লাগবে না। এ হলো আপ টু 7.1 এক্সাম্পল। এখানে যেটা বলছে যে ভিসি বের করতে বলছে এখানে। আচ্ছা এই টাইপসের ম্যাথে মোটামুটি শুরুর দিকের ম্যাথে ভি অফ সি টা মানে ইনিশিয়ালি ভি নট এর মান কত সেটা কিন্তু ইনিশিয়ালি দেওয়াই থাকে, এটা না আপনাকে খুব চিন্তা করতে হয় না। পরে আমরা একটু পরে আমরা যদি আজকে হয়তো পার্টটা দেখাবো না যে এই ভি নটটাও আপনাকে বের করতে হয়। তো যাই হোক, আপনাকে এই টাইপসের ম্যাথ যদি থাকে যে ভি নট এর মান বড় থাকে এবং ভিসি আর ভিএক্স বের করতে, আপনি ইজিলি বের করতে পারবেন। কিভাবে বের করব, এখানে আপনার এখানে কি কি বলে দিছে যে এই সার্কিটের মধ্যে ভি নটটা বের দিয়ে দিছে 15 ভোল্ট, ঠিক আছে। ভিসি বের করতে বলছে, ভিসি মানে হলো এই ক্যাপাসিটর এগেইনস্টে ভোল্টেজটা বের করতে বলছে। তো আপনারা জানেন যে ক্যাপাসিটর এগেইনস্টে ভোল্টেজটা ফর্মুলা হলো কি ভি অফ সি, যেটাকে আমি ভি অফ টি লিখছিলাম, ভি অফ সি ইকুয়াল টু ভি নট ই টু দি পাওয়ার মাইনাস টাউ বাই টি আর কি। কি লিখলাম ফর্মুলা, টি বাই টাউ, টি বাই টাউ, যেখানে টাউ ইকুয়াল টু আরসি, ঠিক আছে। তো আপনার কাজ হলো যে এই ফর্মুলা আপনার ভি নট এর মান দেওয়া আছে, আপনি যদি ভিসি বের করতে চান তাহলে আপনাকে টাউ এর মানটা বের করতে হবে। টাউ এর মান কিভাবে বের করবেন, এই দেখেন টাউ এর মান কিভাবে বের করবেন। এখানে রেজিস্টার আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, আর ক্যাপাসিটর একটাই আছে। তার মানে সি এর মান আপনার সরাসরি 0.1 ফ্যারাড, কিন্তু রেজিস্টারের মানটা কি করতে হবে, আপনাকে ইকুইভ্যালেন্ট বানাইতে হবে। কিভাবে ইকুইভ্যালেন্ট বানাবেন, দেখেন এই 12 ওহম আর 8 ওহমটা আপনার সিরিজ আছে এবং সেটার সাথে 12 ওহম এবং 8 ওহম সিরিজ থাকলে, এটা যদি করেন আপনি ক্যালকুলেশন করেন তাহলে এটা 20 ওহম আসে টোটাল যদি সিরিজে কাজ করে। এবং এই 20 ওহমটা 5 এর সাথে প্যারালাল আছে, ঠিক আছে, এখানে একটা ব্রাঞ্চ দিয়ে দিয়েছে এবং সেটার সাথে প্যারালাল আছে। তাহলে এই টোটালটা যদি আপনি ইকুইভ্যালেন্ট বের করেন, আলটিমেটলি যে আর ইকুইভ্যালেন্ট বের করেন সেটা 4 ওহম হয়ে গেছে। তাহলে ফাইনালি আপনি টাওয়ার মান কত পাইতেছেন, 0.1 ইনটু 4 ওহম। এটা করলে আপনার আসে হলো 0.4 সেকেন্ড। তাহলে আপনার টাওয়ার মান বের হয়ে গেছে, আপনার ভিসির মানে বসান, এই যে ভি ইকুয়াল টু ভিসি টি বাই টাউ 15 আর এই যে 0.4 বসাইছে, রেজাল্ট আলটিমেটলি এটাই আসছে, ঠিক আছে। এটাও অ্যানসার, এটাও অ্যানসার একই, এখানে 0.4 টা উপরে নিয়ে লিখছে। এটুকু না কারো সমস্যা, হ্যালো হ্যালো, না স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা নেক্সট কি বলছে, নেক্সট আর কি কি চাইছে, নেক্সট চাইছে হলো ভিএক্স এবং আইএক্স চাইছে। ভিএক্স টা করে এই যে ভিএক্স, এই রেজিস্টারের মানে এই রেজিস্টার 12 ওহমের রেজিস্টারের ভিতরে ভিএক্স টা চাইছে। এই ভিএক্স টা কি করবেন, আপনি তো জানেন যে আপনার এই ভিসি আপনি পেয়ে গেছেন, এটা এখন আপনার সোর্সের মতো কাজ করবে। তো এইটার সাথে এই 8 ওহম আর 12 ওহম তো সিরিজ আছে, আপনি ভোল্টেজ ডিভাইডার ইউজ করেন। ধরেন এই ভিসিটাই হলো আপনার এখন ব্যাটারির মতো কাজ করতেছে, এটা হলো 8 ওহম আর এটা হলো আপনার 12 ওহম। এই পাশে চিন্তা করার দরকার নাই, কারণ ভোল্টেজ প্যারালালে সবসময় সেম থাকে, ভোল্টেজ তার ভাঙে না। সেই হিসাব করলে আপনি যদি এখানে এই ভিএক্স তো আপনার এটা বের করতে বলছে, আপনি যদি ভিএক্স বের করতেন তাহলে কি হবে, ভিসি ইনটু 12 ডিভাইডেড বাই 12 প্লাস 8, মানে ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করতে হবে এখানে। ঠিক, আমি ভোল্টেজ ইউজ করে, আর ভিসির মান তো আপনি এখানে ফার্স্টে পেয়ে গেছেন, এই যে ভিসির মান তো আপনি পেয়ে গেছেন। এটা ক্যালকুলেশন করবেন, দেখবেন এরকম একটা রেজাল্ট আসছে, সবগুলো টি আকৃতিতে আসবে, ভয় পাওয়ার কিছু নাই। এই টি এর মানটা তো আমরা ফিক্স করে দেই না যে এই টাইমে কত, আমরা জাস্ট ইকুয়েশনটা জানতে চাইছি। তাহলে ভিএক্স এর ইকুয়েশন এরকম আসছে, তাহলে কারেন্টের ইকুয়েশন কত আসবে, এটাই তো বেসিক্যালি আইএক্স, তাই না। তাহলে আইএক্স এর ভ্যালু কত আসবে, ভিএক্স বাই 12। তো ভিএক্স এর মান যদি আপনি পেয়ে যান, সেটা ডিভাইডেড বাই 12 হলো আপনার কারেন্ট। এই যে সব সহজ, তো প্র্যাকটিস করলাম একটু নিজে করুন। এটাও হুবহু সেম ম্যাথ, এখানে আমাদের কিছুই নাই।
এখানেও এই টাইম কনস্ট্যান্ট বের করতে বলা হয়েছে। টাইম কনস্ট্যান্টে দেখেন এই 6 আর 12 প্যারালাল আছে, তার সাথে এরা সিরিজ আছে, তাহলে আপনার আর ইকুইভ্যালেন্ট কত হবে? এই দুটো প্যারালাল করে সিরিজ করে যেটা হয় সেটা। আর সি এর মান একটাই দেওয়া আছে, তো আপনি আর সি পাইলে তো আর কিছু লাগে না, টাও ইকুয়াল টু আর সি। বাকিটা হলো ভিসি ইকুয়াল টু ভি নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও। এখানে ভি নট এর মান দেওয়াই আছে, এই দেখেন 30 ভোল্ট ভি নট এর মান দেওয়া আছে, একদম হুবহু পূর্বের ম্যাথের মতো। তো আপাতত এই পর্যন্ত থাক সোর্স ফ্রি। আগামী দিন আমরা সুইচিং এর পার্ট নিয়ে আলোচনা করব। সুইচিং এর পার্ট এর ম্যাথ মোটামুটি একই ঘুরে ফিরে এই ফর্মুলা দিয়ে করতে, আপনাদের বুঝতে হবে যে কখন কোনটা চাইতেছে। ঠিক আছে, আপনি যেগুলো কনসেপ্ট বুঝেন তাহলে ম্যাথ এগুলো খুব একটা কঠিন কিছু না। আজকের লেকচারে কারো কোনো সমস্যা? না স্যার। তাহলে আমি যে সকল ম্যাথ বা ম্যাথের প্র্যাকটিস প্রবলেম দিব সেগুলো একটু বাসায় সলভ করে তাহলেই হবে। জি স্যার। আচ্ছা, কারো কোনো সমস্যা না থাকলে ক্লাস শেষ। আপনারা যদি কারো সমস্যা থাকে কোশ্চেন করতে পারেন, আদারওয়াইজ লিভ নিতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। প্রেজেন্ট দেন নাই আপনি চ্যাট বক্সে? ও আচ্ছা।